আজকে অনেক ঢাকঢোল পিটিয়ে দিদিমণি নবান্ন থেকে যে প্রেস কনফারেন্স করলেন 26,000 চাকরিহারা নিয়ে, সেটাকে যদি জাস্ট দুটো লাইনে তার নির্যাস বলতে বলা হয় না, তাহলে দাঁড়াবে এটাই যে যারা অযোগ্য, যারা তোলামূল বাহিনীকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে এবং তার ফলে তোলামূল বাহিনী কোটি কোটি টাকা অনৈতিকভাবে কামিয়েছে, যাদেরকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে কোনো মতেই তারা চাকরি করতে পারবে না, তাদের জন্য দিদিমণির বুকটা ফেটে যাচ্ছে। এবং তাদেরকে ব্যাক ডোর দিয়ে আবারও সুন্দরভাবে চাকরি করানোর ব্যবস্থা তিনি করে দেবেন। আর যারা যোগ্য চাকরি প্রার্থী, যাদের এই বিশাল পরিমাণ দুর্নীতি তার প্রশাসনের হাত ধরে হওয়ার ফলে চাকরিটা চলে গেছে, যাদের জীবন অন্ধকার হয়ে গেছে, তাদের হাতে এই এত বড় একটা ললিপপ ধরিয়ে দিয়েছেন, বসে বসে তারা এখন চুষবেন। ঠিক এই কাণ্ডটাই ঘটেছে। কেন? পুরো ব্যাখ্যা করে এক এক করে পয়েন্ট ধরে ধরে আপনাদের বলছি। দেখুন, আজকে দুপুরের দিকেই একটা নোটিফিকেশন আসে। আহ, রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে অফিসিয়াল ফেসবুক পোস্ট রয়েছে, সেখানে চাকরিহারা শিক্ষক ভাই বোনদের জন্য আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটা গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, নজর রাখুন আমার ফেসবুক পেজে। তিনি ঘোষণা করে দিয়েছিলেন অগ্রিমভাবে। সুতরাং সকলেই প্রস্তুত ছিল কি হয়। এবং তার যে কি রিয়াকশন এসেছে, সেটা কয়েকটা কমেন্ট পড়েই বুঝতে পারছেন। বেশিরভাগ কমেন্টে কিন্তু সেই একই কথা রয়েছে, কারোরই ভরসা নেই। রাজ্যটাকে যে একদম তার আমলে তার হাত ধরে শেষ করে ফেলা হচ্ছে, এটা এই কমেন্টগুলো পড়লেই মোটামুটি বোঝা যাবে। দেখলো জয় বাংলা জয় কাংলা এরকম অনেকে আবার লিখেছে, তৃণমূল বাহিনীর তো অভাব নেই। তো তারপর যে সাংবাদিক বৈঠক হলো, সেটা প্রায় 23 মিনিট সামথিং সেকেন্ড, 24 মিনিটের একটা সাংবাদিক বৈঠক হলো। এবং সেখানে এক এক করে পয়েন্টগুলোই আসছে, কিভাবে ললিপপটা ধরালো এবং কিভাবে এই যারা অযোগ্য তাদের ব্যাকডোর দিয়ে ব্যবস্থা করে দিল, সেই জায়গাটায় সামনে আসছে। প্রথমেই তিনি যেটা জানালেন যে সুপ্রিম কোর্টের একটা রায় এসছে, সেই রায় অনুযায়ী এই যে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, তার তো নোটিফিকেশন করতে হবে। এবং সেই জায়গা থেকে যদি সেটাকে আমরা না মানি, তাহলে কোর্ট হয়তো আমাদের কথা শুনবে না। এবং রিভিউ পিটিশন যেটা হয়েছে, সেখানে গিয়ে বলতে পারে যে আমাদের যে ইনস্ট্রাকশন ছিল, আমাদের যে রায় ছিল, সেটাতে তোমরা ফলো করনি। তো সেই জন্য সেই জায়গাটায় তাদের রিভিউ পিটিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে, সকলের চাকরি একবারই নট হয়ে যেতে পারে। আর সেই জন্য আমরা, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন করতে হবে, সেই জন্য আমরা নোটিফিকেশনটা এখন করছি। বুঝুন, কিন্তু আসল ঘটনা কি তাই? আসল ঘটনা হচ্ছে এই যারা অযোগ্য, যারা যারা চাকরি হারা, যাদেরকে বলা হয়েছে যে যারা প্রমাণিতভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদের টাকা ফেরানোর প্রসেসটা শুরু করতে হবে, সেইটা অবধি এখনো নবান্ন শুরু করেনি। এবং সেই জন্য ইতিমধ্যেই কন্টেম্পট অফ কোর্ট, আদালত অবমাননার মামলা হয়ে গেছে। এবং সেই মামলায় যে সরকার খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু নয়, এবং সুপ্রিম কোর্টে সেই মামলা যাচ্ছে। ফলে আগামী দিনে তাকে নিয়েও টানাহেঁচড়া হতে পারে সরকারের প্রধান হিসেবে। কেন তিনি এইভাবে বারবার আদালত অবমাননা করছেন, আদালতের নির্দেশকেও বুড়ো আঙুল দেখাচ্ছেন, সেই জায়গা নিয়ে টানাটানি হবে। এবং রিভিউ পিটিশনে আসলে মিলবে মিলবে কাঁচকলা, এই জায়গাটা বুঝে গেছেন, সেই জন্য প্রথমেই এই কথাটা বলে দিলেন। 2 নম্বর জায়গা তিনি যেটা বললেন, সেটা হচ্ছে যে এই যে রিভিউ পিটিশন হচ্ছে, সরকার যাওয়ার আগেই অনেকে ইন্ডিভিজুয়ালি কোর্টে চলে গেছে এবং কোর্ট থেকে তার কাছে নাকি নানা রকম নেগেটিভ খবর আসছে। আসলে নিজেও জানেন খুব ভালো করে, এই যে রিভিউ পিটিশনটা করেছেন, এই রিভিউ পিটিশনটা বিভিন্ন আইনজীবীর সঙ্গে আমি কথা বলছিলাম যারা এই কেসটা লড়েছেন, এমনকি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অবধি বলেছেন যে বাঁচার একটাই জায়গা আছে, এই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্টেড সেখানেই হবে যে এই দেখো বাবা, এই হচ্ছে অরিজিনাল ওএমআর বা তার স্ক্যান্ড কপি, এর মধ্যে কোনো রকম কোনো কারসাজি করা নেই, সেইগুলো আমরা ফেলে দিলাম। সেই অনুযায়ী তোমরা দেখো যে কারা কারা এখান থেকে কি মার্কস পেয়েছিল। এবং তারপর হচ্ছে এই ইন্টারভিউ প্রসেস, সেই ইন্টারভিউ প্রসেসের এই হচ্ছে ভিডিও কপি, আমরা ফেলে দিলাম, আপনারা দেখে নিন। এবং সেই অনুযায়ী যারা যোগ্য তাদের চাকরিটা রেখে দিন, যারা যোগ্য নয় তাদের চাকরিটা বাতিল করে দিন। এইটা করলেই রিভিউটা টিকবে, তাছাড়া রিভিউ টেকার কোনো রকম কোনো জায়গা নেই। বড় সুপ্রিম কোর্টের ম্যাটার, মহামান্য আদালত যেটা ঠিক মনে করবেন সেটা করবেন, কিন্তু টেকনিক্যালি এর বাইরে খুব একটা করার জায়গা নেই, এমনটা কিন্তু আইনজীবী মহল এখন থেকেই বলে দিচ্ছে। অর্থাৎ রিভিউ পিটিশনে গিয়ে এই রাজ্য সরকার মুখ থুবড়ে পড়বে, এবং তখন আবার তো একটা কিছু বাহানা খুঁজতে হবে। সেই জন্য এখন থেকে এই বাহানাটা শুরু হয়ে গেছে যে ইন্ডিভিজুয়ালি আপনারা কোর্টে যাচ্ছেন বলে অনেক নেগেটিভ কিছু চলে আসছে। 3 নম্বর পয়েন্ট যেটা বললেন, সেটা হচ্ছে যে প্রেস মিডিয়া আমার মুখের কথা নিয়ে যেন কোনো রকম ন্যারেটিভ তৈরি না করে, কোনো নেগেটিভ না বলে। কেন?
আপনি যেটা সেটাই তো প্রেস মিডিয়া বলবে। প্রেস মিডিয়া তো খেয়ে দেয়ে কাজ নেই আপনার জন্য নেগেটিভ করা বা ন্যারেটিভ করা। আর আপনার সম্বন্ধে কোনো কথা বললে সেটা সত্যি কথা হলেও আপনার পুলিশের গায়ে যেভাবে ফোসকা পড়ে, যেভাবে আপনার গায়ে ফোসকা পড়ে, যেভাবে বাড়িতে পুলিশ পাঠিয়ে রীতিমতো গুন্ডামি চালান এবং তারপর হাইকোর্টে গিয়ে ঠাস 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 করে আইনের থাপ্পড় খেতে হয়, সেই জায়গা থেকে প্রেস মিডিয়াকে এখন এইসব কথা বলতে হচ্ছে কেন? আপনি সঠিক কাজটা করুন, প্রেস মিডিয়া সঠিক কথাই বলবে। প্রেস মিডিয়া অত্যন্ত দায়িত্ব সচেতন এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, বিশেষ করে আমি, অবশ্যই করে দায়িত্ব সচেতনভাবে আমরা সঠিক দিকটা তুলে ধরবো। কিন্তু সেটা পারেন না বলেই এখন প্রেস মিডিয়াকে এরকম কুই কুই করে বলতে হচ্ছে। প্রেস মিডিয়া কি করবে? আপনি ফেলে দিন না ওএমআর গুলো। কোথায় ওএমআর গুলো গেল? কেন জানেন না আপনি? এরপর যেটা বলছেন সেটা হচ্ছে যে যেহেতু 31 এর মধ্যে নোটিফিকেশন করার কথা বলা হয়েছে, সুতরাং 30 মে নোটিফিকেশন করছে সরকার এবং নভেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে। এবং সেই কমপ্লিশন প্রসেসে কবে নোটিফিকেশন হচ্ছে, কবে অনলাইনের লাস্ট ডেট, কবে অফলাইনের লাস্ট ডেট, কবে ইন্টারভিউ হবে, কবে প্যানেল প্রকাশ হবে, একদম ডিটেলসে এখনই বলে দিলেন। এবার এখান থেকেই যারা চাকরিহারা তারা বলছে যে রিভিউ পিটিশনে যে ধ্যারাচ্ছেন সেটা বুঝে গেছেন, সেই জন্য এত ডিটেল নোটিফিকেশন দিয়ে দিলেন। সুপ্রিম কোর্ট তো বলেছিল নোটিফিকেশন দিতে, তাহলে শুধু নোটিফিকেশন দিতে পারতেন যে আমরা একটা, এটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা আবার নোটিফিকেশন করছি, ডিটেলস খুব তাড়াতাড়ি আসছে। রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করতে পারতেন তো, যদি রিভিউ পিটিশন নিয়ে এতখানি কনফিডেন্স থাকতো যে হ্যাঁ নিয়ে আসবেন। আসলে নিজেও খুব ভালো করে জানেন তো যে ওই রিভিউ পিটিশনে কিছু দাঁড়াবে না, সেই জন্য ডিটেলসে সবকিছু দিয়ে দিলেন। এবং এই দিতে গিয়ে আমার যেটা মনে হলো যে নতুন একটা মামলার জায়গা তিনি আবার খুলে দিলেন। কিভাবে? বললেন ওই 24,000 সামথিং টোটাল ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে এই প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য, এবং তার সঙ্গে তার হাতে বেশ কিছু নাকি ভ্যাকেন্সি পড়ে আছে, সেই ভ্যাকেন্সিগুলোকেও এর সঙ্গে তিনি যোগ করে দিচ্ছেন। এবং 9, 10 এবং 11, 12-এর এক্সট্রা পোস্ট তিনি ক্রিয়েট করেছেন। সেই এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে এখন মোট 44,203 জন এইটা একটা ভ্যাকেন্সি হলো, এবং সেই ভ্যাকেন্সি নিয়ে তিনি এখানে এই চাকরির পরীক্ষাটা করবেন। এইবার এটা নিয়ে নতুন মামলা হবে না? তিনি তো বারবার বলেন তার হাতে 1 লাখ, 2 লাখ, 10 লাখ কত নাকি চাকরি আছে। তাহলে মাত্র 24,000 থেকে 44,000, 20,000 শিক্ষকের জন্য তার শুধু দরজাটা খুললো। 2 নম্বর পয়েন্ট যে মানে ওটা আমি আইনের লড়াইয়ের কথা বলছি না। মানে তিনি যে গালগল্পগুলো দেন সেই গালগল্পটা ধরিয়ে দিচ্ছি। বলেন না আমার হাতে 1 লাখ চাকরি আছে, 2 লাখ চাকরি আছে, 10 লাখ চাকরি আছে। তাহলে 20,000 মাত্র চাকরির দরজা কেন খুলছেন? এবার মামলাটা এই নিয়ে হতে পারে যে দেখুন 24,403 জন, বা আমরা তো জানি ওই 25,000 সামথিং সেই চাকরিটা গেছে, প্রায় 26,000-এর কাছাকাছি। সেখানে এই এক্সট্রা পোস্টটা কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে? এই এক্সট্রা পোস্টটা ঢুকিয়ে দিয়ে এটা কি সুপার নিউমারারি পোস্ট? এটাকে কি কাদের জন্য এই জায়গাটা খোলা হচ্ছে? এখানে স্পেশাল কাকে কি দেয়া হবে? এই নিয়ে কিন্তু একটা আইনি লড়াই, আইনি বাঁধার জায়গা রয়েছে। এবং সেই আইনি জায়গাটা বাঁধুক সেটা তিনি চাইছেন, যে কারণে জোর করে এটা ঢুকিয়ে দিলেন। কেননা চাকরি দেওয়ার ক্ষমতা এদের নেই, মাইনে দেওয়ার ক্ষমতা নেই, ডিএ নিয়ে কি করছেন সে তো সকলেই বুঝতে পারছে। এবং এরপর যে পয়েন্টগুলো আসছে, যেটা নোটিফিকেশনের কথা বললেন সেই অনুযায়ী হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট পরীক্ষা দিতেই হবে। কিন্তু যারা যোগ্য চাকরিহারা তাদের তো একটাই দাবি ছিল যে আপনি ওএমআর গুলো সামনে নিয়ে আসুন। ওএমআর গুলো সামনে এলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতেই হবে, এটা চাকরিহারাদের কি সুরাহা দিলেন? 2, একটা জিনিস ক্লিয়ার হয়নি এবং সেটা নিয়ে আবারও আইনি ঝামেলার পথে যেতে পারে। সেটা হচ্ছে তিনি এই যে কথাটা নোটিফিকেশনটার কথা বললেন, সেটা নোটিফিকেশন বেরোলে আরো ক্লিয়ার হবে যে এই পরীক্ষাটা হয়েছিল 2016 সালে, তখন 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এই যে নোটিফিকেশনটা বেরোবে, এই নোটিফিকেশনে সেই 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন, তারাই এলিজিবল, নাকি এই এজ রিল্যাক্সেশন এবং সমস্ত কিছু করে আজকের ডেটে যারা এলিজেবল তারাও এই পরীক্ষায় বসতে পারবেন, সেই জায়গায় কিন্তু ক্ল্যারিটি নেই। এবার যেটাই হোক, যদি শুধুমাত্র ওই 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন তাহলে যারা আজকে এলিজেবল তারা মামলা করবেন, আর যদি সবার জন্য খুঁজে দেন তাহলে ওই 23 লক্ষ পরীক্ষার্থী মামলা করবেন। যে তুমি করছোটা কি? পুরোটার মধ্যে তো জট পাকিয়ে দিচ্ছ, কোথাও কোনো স্বচ্ছতার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। 3, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, যেটা নিজে বারবার বলে থাকেন, এই যে ওবিসি নিয়ে কেলেঙ্কারিটা করে রেখেছেন 2010-এর পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট, এবং যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের 109টা সম্প্রদায়কে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ব্যাকডোর দিয়ে চাকরি পাওয়ানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য, সেই যে জায়গাটা আছে সেই নিয়ে কিন্তু মামলা পেন্ডিং আছে। এখন এই এই প্যানেলে অনেকেই তো চাকরি পেয়েছিলেন ওবিসি কোটাতে,
তাহলে সেই ওবিসি কোটাটার কি হবে? বারবার তো নিজেই বলেন যে এই ওবিসি কোটা নিয়ে রায়টা আসছে না বলে আমি বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট শুরুই করতে পারছি না। তাহলে সেই ওবিসি কোটার ব্যাপারটা এখানে কিভাবে কাজে আসবে? দিলে সেটা নিয়ে মামলা হবে, না দিলে সেটা নিয়ে মামলা হবে। আসলে চাইছেন যে এই গাড্ডাগুলো খুঁড়ে রাখছি, মামলাটা হোক যাতে আমাকে চাকরি দিতে না হয়। আমি বাতিলাবাজিটা করতে পারি ভাই, আমি তো চাকরির ব্যবস্থা করেছিলাম। ওই দেখো সিপিএম বিজেপি মিলে মামলা করে আমাকে করতে দিচ্ছে না। আসলে তিনি মামলার রাস্তাগুলো কিন্তু খুলে রেখে দিচ্ছেন। ৪ নম্বর যে পয়েন্টটা তিনি আমি দেখলাম শিক্ষকদের প্রতি বললেন যে, "তোমরা স্কুলেও যাও, স্কুলে গিয়ে পড়াও। তোমাদের তো ডিসেম্বর অবধি বেতনের ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টকে বলে এবং তোমরা প্রিপারেশনও তোমরা পরীক্ষাও দাও।" এবার প্রশ্ন হচ্ছে যদি স্কুলে গিয়ে শিক্ষকরা পড়ান, তাহলে তারা প্রিপারেশনের টাইমটা কোথায় পাবেন? স্কুলেও যাবেন আবার প্রিপারেশনও নেবেন, কিভাবে দুটো একসঙ্গে সম্ভব হবে? আমি ফেয়ার মেথডটা ধরছি। এর মধ্যে যদি কোনো আনফেয়ার মিনস থাকে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। যদি ফেয়ার মিনসে এই পরীক্ষাটা হয়, তাহলে দুজন পরীক্ষার্থী কি সমান সুযোগ পাচ্ছেন? এবং স স যেটা যেটা সমান সুযোগের কথা হচ্ছে, দুটো পয়েন্টে হচ্ছে। এক হচ্ছে যারা শিক্ষক তারা স্কুলে যাবেন, তাদের প্রিপারেশন টাইম নেই। আবার যারা পরীক্ষা দিতে বসবেন, সেখানে বলছেন যারা টিচার ছিলেন অলরেডি, তাদের জন্য এক্সপেরিয়েন্সড এর জন্য একটা আলাদা কিছু নাম্বারের ব্যবস্থা করবেন। তাহলে আবারও তো দুপক্ষকেই তো বঞ্চিত করা হচ্ছে। এক পরীক্ষার্থী যারা রয়েছে, তারা প্রিপারেশন নিচ্ছে, ফুল প্রিপারেশন নিচ্ছে। আর একদল পরীক্ষার্থী রয়েছে যারা স্কুল সামলে তারপর প্রিপারেশন নিচ্ছে। সেখানেও কিন্তু ঠিক জাস্টিফাই হচ্ছে না। আবার যারা এই যোগ্য অযোগ্য ছিলেন সবাইকে নির্বিশেষে একটা যোগ্য পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এক্সপেরিয়েন্সের ভিত্তিতে পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এবার পয়েন্টটা এইখানেই ৫ নম্বর পয়েন্টটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বারবারই তো বলা হয়েছে যে একদম ৩ টে সিম্পল ক্লাস রয়েছে। নাম্বার 1 ক্লাস হচ্ছে যে যারা একদম প্রমাণিত দুর্নীতিবাজ। নাম্বার 2 ক্লাস হচ্ছে যারা যোগ্য না অযোগ্য এটা প্রমাণ করা যায়নি। এদের মধ্যে যোগ্যও থাকতে পারে, অযোগ্যও থাকতে পারে এবং তার সরকার বলুন, এসএসসি বলুন, কেউ বুকটুকে বলতে পারেনি যে এই লিস্টে যারা আছে সকলে যোগ্য, এর মধ্যে থেকে অযোগ্য কেউ বেরোবে না। তাহলে এই যে এই এক্সপেরিয়েন্সের নাম্বারটা দেওয়া হবে নির্বিশেষে সবাইকে দিয়ে দেওয়া হবে। এবং ৩ এই যে দুর্নীতিবাজদের চাকরি দিতে গিয়ে যারা ঘুষ দিয়েছিল তাদেরকে চাকরি দিতে গিয়ে এই যে ২৩ লক্ষ বিশাল পরিমাণ সংখ্যা রয়েছে। কোথাও র‍্যাংক জাম্প হয়েছে, কোথাও এই কোটার চাকরি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, কোথাও এক্সট্রা চাকরি দিয়ে দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন রকম ঘোটালাগিরি করা হয়েছে, তার ফলে বহু যোগ্য চাকরি প্রার্থী তখন বঞ্চিত হয়েছে। তারা হয়তো বড় মার্কস পেয়েছে, কিন্তু তাদের নাম্বার ট্যাম্পারিং করে দেওয়া হয়েছে, র‍্যাংক জাম্প করিয়ে দেওয়া হয়েছে। এখন তারা তার ফলে চাকরিটা করতে পারেননি এতদিন ধরে। এইটার জন্য এই যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাইকে একটা আলাদা নাম্বার দিয়ে দেওয়া হবে আর তাদেরকে আবারও বঞ্চিত করা হবে। সুপ্রিম কোর্টের রায় কোথায় এই পয়েন্টটা ছিল? এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আমার মনে হলো যে একটা জায়গায় বললেন যে এই যে চাকরি যাক এটা আমি চাইনি। সুতরাং যারা যাদেরকে বলা হয়েছে যে এই পরীক্ষায় বসতে পারবে না, যাদেরকে বলা হয়েছে এই পরীক্ষা কিছুতেই দিতে পারবে না, তারা অন্য ডিপার্টমেন্টে আবেদন করতে পারে সুপ্রিম কোর্ট নাকি বলে দিয়েছে। এবং তাদের জন্য অন্য ডিপার্টমেন্টে চাকরির ব্যবস্থা করে একটা আলাদা নোটিফিকেশন তিনি করে দেবেন। এবার প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্ট একবারও বলেনি যাদের চাকরি গেছে তারা সকলেই অন্য ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন। সুপ্রিম কোর্ট একটা কথা শুধু বলেছেন যে যারা আগে অন্য ডিপার্টমেন্টে কাজ করছিলেন এবং শুধুমাত্র শিক্ষকতা করার জন্য এখানে এসেছেন, তাদের ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে পুরনো ডিপার্টমেন্টে ব্যাক করে যাবেন, তাহলে তারা ব্যাক করে যেতে পারেন। কিন্তু সেই ক্যান্ডিডেট কারা? যারা প্রমাণিত নয় যে দুর্নীতি করেছেন না করেননি। যারা দুর্নীতি করেছেন, প্রমাণ করেছেন তাদের জন্য কিন্তু এই দরজাটা খোলা নেই। তাহলে অন্য ডিপার্টমেন্টে তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কেন? আর সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এরা দুর্নীতি করেছে এটা প্রমাণিত হয়ে গেছে। সেই জন্য এই চাকরির পরীক্ষা এদেরকে বসতে দেওয়া হবে না। কোথাও কোনো সুযোগ এরা পাবে না। তাহলে তাদের জন্য অন্য ডিপার্টমেন্টের দরজা আবার খুলে দিচ্ছেন কেন? তার মানে এরা তোলামূল বাহিনীকে যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, আজকে এদের চাকরি চলে গেলে সেই তোলামূল বাহিনীকে এরা তাড়া করছে, সেই জন্য এদের জন্য ব্যাকডোরটা খুলে দেওয়া হচ্ছে। এটা কি সত্যিই ফ্রন্ট ডোর দিয়ে চাকরি হচ্ছে? স্বচ্ছভাবে চাকরি হয়েছে? সুপ্রিম কোর্ট যাদেরকে বলে দিয়েছে দুর্নীতিবাজ, যাদেরকে বলছে বেতন ফেরত দিতে হবে, সুদ সমেত দিতে হবে, কথা বলা হচ্ছে, তাদেরকে অন্য ডিপার্টমেন্টে চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমি মানবতাবাদী দেখাতে আসছেন? মানবতাবাদ? এটা হিউম্যানিটেরিয়ান ব্যাকগ্রাউন্ড? এবং সেখানে বলতে গিয়ে শেষ কথা তিনি বলে দিলেন যে গভর্নমেন্ট লিস্ট বাতিল করেনি, কিছু লোক কোর্টে গিয়ে নিজেদের স্বার্থে বাতিল করেছে, তারা এখন বন্ধু সেজে আসছে। তার মানে আবার কোর্টের রায়টাকে আপনি বলছেন যে বিচারপতিরা এখানে বায়াস্ট। আপনার ডিপার্টমেন্ট এখানে দুর্নীতি করেছে, আপনার প্রশাসন দুর্নীতি করেছে, আপনার রাজনৈতিক দল দুর্নীতি করেছে,
ছত্রে ছত্রে প্রমাণিত হয়েছে এবং সেই কারণে এই 26,000 শিক্ষকের চাকরি গেছে। একদম দিনের আলোর মতো এটা স্পষ্ট। সেই জায়গা থেকে কিছু লোক কোর্টে গিয়ে এটা নিজেদের স্বার্থে বাতিল করেছে। তাহলে মাননীয় বিচারপতিদের আপনি কি বলছেন? আবার বিচারপতিদের আপনি অপমান করছেন। কিছু লোক গিয়ে বলেছে এদের বাতিল করে দেওয়ার, বিচারপতিরা বাতিল করে দিয়েছে, তারা কিচ্ছু দেখেনি, মেরিট ছিল না কোনো মামলার। এই কথা বলতে চাইছেন? আর যেটা বলে শেষ করলেন সেটা তো আরো মারাত্মক। সব থেকে বড় দুর্নীতির ইঙ্গিতটা তো এইখানে ঢুকিয়ে দিয়ে গেলেন। বললেন সব কথা তো আর এখানে বলতে পারি না। সব কথা কিছু বলতে পারি না মানে? না সব কথা এখানে বলা যায় না? এরকম কিছু একটা বলে শেষ করলেন। মানেটা কি? তার মানে কিছু কথা আপনি লুকোচ্ছেন। কোন কথা লুকোচ্ছেন? সেই কথার পিছনে কি দুর্নীতি আছে? যে ভাই তোমরা চাকরিতে বসো, ঠিক সব ব্যবস্থা হয়ে যাবে। যোগ্য অযোগ্য সব কোনো ব্যাপার নয়। ঘুষ-টুস যারা দিয়েছিলে সব ঠিক আছে, সব দেখে নেবো আমি। তাদের ঠিক কিভাবে ব্যবস্থা করে দিতে হয় সবটা আমি দেখে নিচ্ছি। এবং সেটার মধ্যে একটা আনফেয়ার মিনস আছে, সেটার মধ্যে একটা দুর্নীতির গন্ধ আছে। সেই জন্য আমি যখন প্রেস কনফারেন্স করছি, প্রেস মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে কথাটা বলছি, সেই কথাটা সামনে নিয়ে আসছি না। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক একটা খেলা হয়ে যাবে পিছনে, যেখান থেকে তোমাদের সব ব্যবস্থাটা হয়ে যাবে। সেই রকম কিছু ইঙ্গিত আছে। কেন এই কথা বললেন? সব কথা তো এখানে বলতে পারবো না, বা সব কথা তো এখানে বলা যায় না। কোন কথাটা বলা যায় না? কোন কথাটা লুকোতে চাইছেন? এটা নিয়ে কিন্তু গুঞ্জন শুরু হয়ে গেছে। অর্থাৎ সব মিলিয়ে যে কথাটা বলে শুরু করলাম, যে এত ঢাক ঢোল পিটিয়ে ঢক্কা নিনাদ করে যে যে জায়গাটা তিনি করলেন, আল্টিমেটলি সেই জায়গাটা একটা জিনিসই দাঁড়ালো, যারা অযোগ্য, যাদেরকে সুপ্রিম কোর্ট অব্দি বলে দিয়েছে এরা প্রমাণিত অযোগ্য, এদের চাকরি যাবে, এদের বেতন ফেরত যাবে, দিতে হবে, তাদের জন্য ব্যাকডোর খুলে দেওয়া হলো। অন্য ডিপার্টমেন্ট যেহেতু এখানে চাকরিতে বসতে পারবে না সুপ্রিম কোর্টের অর্ডারে, ব্যাকডোর দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। আর যারা যোগ্য শিক্ষক, যারা পুলিশের লাঠি খাচ্ছে আপনার অনুপ্রেরণায়, তাদের হাতে এই ললিপপ, চাকরির পরীক্ষায় বসতে হবে এবং তারপরও চাকরি পাবে কিনা ঠিক নেই। এবং রিভিউ পিটিশনে যে ধেরাচ্ছেন, মুখ থুবড়ে পড়ছেন, যেহেতু ওএমআর দেবেন না, যেটা টেকনিক্যালি আইনজীবীরা বলছেন, সেটা আপনিও বুঝতে পারছেন। এবং সুপ্রিম কোর্টে অলরেডি কন্টেম খেয়ে যাওয়ার পরে ভয়ে থরথর করে কাঁপছেন এবং সমস্ত কিছুটা এইভাবে গুপিবাজি করে ম্যানেজ করার চেষ্টা করছেন। আর আলটিমেটলি যে রাস্তাটা খুলে দিচ্ছেন সেটা হচ্ছে একের পর এক জায়গা থাকছে মামলা করার, মামলা হবে এবং সেখানে আলটিমেটলি কোনো রকম কোনো চাকরি হবে না। তিনি মুখে বলবেন ভোটের বাজারে এসে, আমি তো চেষ্টা করেছিলাম ভাই, বাম বিজেপি আটকে দিয়েছে, আর যদি না আটকায় সেখান দিয়ে সীমাহীন দুর্নীতির একটা রাস্তা খুলে দেওয়া হবে। এই ইন্টেনশন ছিল। প্রশ্ন কিন্তু তুলছেন যারা চাকরি প্রার্থী তারা, প্রশ্ন তুলছেন যারা আইনজীবী মহল তারা। কিন্তু আপনারা কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।